আজকের আলোচনার বিষয় কুম্ভ রাশির সাড়ে সাতির শেষ অধ্যায় এবং শেষ অধ্যায়ে কীরকম ফলাফল পাবে এবং রেমেডি কি হতে পারে এই নিয়ে আজকের আলোচনা সহজে ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখুন, জটিল শাস্ত্র প্রত্যেকটি যদি আমরা সেটা বুঝতে পারি, আমাদের কাছে সহজ সরল হয়, তাহলে সেটা তখন জটিল থাকে না, সেটা আমাদের কাছে উপলব্ধির বিষয় হয় এবং তার নিগূঢ় তত্ত্ব আমরা বুঝতে পেরে আমরা এগিয়ে যেতে পারি এবং নিজের ক্ষেত্রে কাজে লাগিয়ে তার একটা উপকার আমরা পেয়ে থাকি। প্রত্যেকটি সাবজেক্টকে গুরুত্ব দিতে হবে। এমনটা নয় যে অমুক সাবজেক্ট আমার ভালো লাগে না মানে আমাদের সেটা বোঝার অক্ষমতা, কিন্তু তার মানে এই নয় যে তাকে আমরা খারাপ বলবো বা তাকে আমরা সম্মান করব না। বুঝতে পারি না বলে আমাদের ভালো লাগে না। আজকে বিষয়টা বোঝার চেষ্টা করুন। আজকে সাবজেক্টের নিগূঢ় তত্ত্বটা কীরকমভাবে লুকিয়ে আছে দেখুন, তখন আপনি বলবেন ইয়েস, সাবজেক্টের লজিক রয়েছে। আমি দর্শনের ছাত্র, আমি প্রত্যেকটা সাবজেক্টকে গুরুত্ব দিয়ে থাকি আর সেইভাবে উপলব্ধি করি এবং নিজের এবং সমাজের ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করি, আর এটাই উচিত। দেখুন, কুম্ভ রাশির সাড়ে সাতি শেষ অধ্যায়, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে শনি দ্বিতীয়ভাবে চলে গেছে আপনাদের রাশি সাপেক্ষে। এখন যদি বুঝি যে শনি সে কটা প্ল্যানেটকে নিয়ে মানে নক্ষত্রকে নিয়ে আছে, যদি জ্যোতিষশাস্ত্রের অ্যাঙ্গেলে দেখি আমরা 27টা নক্ষত্র দেখা হয়। শনি কিন্তু 3টে নক্ষত্র পায় এখানে। একটা হচ্ছে পুষ্যা নক্ষত্র, 2 হচ্ছে অনুরাধা নক্ষত্র এবং 3 হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এখন যদি ভালো করে বোঝেন যে 3টে নক্ষত্র কোথায় কোথায় অবস্থান করছে, দেখবেন পুষ্যা নক্ষত্র কর্কট রাশির ঘরে অবস্থান করছে, অনুরাধা নক্ষত্র সে বৃশ্চিক রাশির ঘরে অবস্থান করছে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র মীন রাশির ঘরে অবস্থান করছে, যে রাশির ঘরে কিন্তু শনি এখন প্রবেশ করতে চলেছে 29শে মার্চ। এখন এই 3টে রাশির বৈশিষ্ট্য কি? 3টেই কিন্তু জলরাশি। কর্কট রাশি জলরাশি, বৃশ্চিক রাশি জলরাশি, আবার মীন রাশিও কিন্তু জলরাশি। এবার যদি বুঝি এই জলরাশির মধ্যে ডিফারেন্স কি রয়েছে। কর্কট রাশি সে একটা স্বচ্ছ প্রবাহমান জলকে বোঝায় বা ঝর্ণার জলকে বোঝায়। বৃশ্চিক রাশি ডোবা, খাল বিল বা কাদাযুক্ত জলকে বোঝায়। আর ওই যে মীন রাশির ঘর, এটা গভীর জলকে অর্থাৎ সমুদ্রের জলকে ইন্ডিকেট করে। বোঝা গেল? এখন জল মানে জল কাকে ইন্ডিকেট করে? চন্দ্রকে। তাহলে দেখুন, এই যে 3টে নক্ষত্রকে নিয়ে আছে, এই 3টে নক্ষত্রের বৈশিষ্ট্য কিন্তু এক পাচ্ছে, সেটা জল। আর জল চন্দ্রকে। মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্রে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় দুটো প্ল্যানেটের ব্যালেন্সকে। তার নাম হচ্ছে একটা চন্দ্র আর একটা শনি। কেন? প্রশ্ন হচ্ছে, দেখবেন আমি বা আপনি মানে আমরা প্রাণী জগৎ কুলকেই যদি বলি, কারোর যদি মাথার ব্যালেন্স ঠিক না থাকে তাহলে সেটা বিকল হয়ে যাবে। সেটা হার্ট হতে পারে, সেটা কিডনি হতে পারে, সেটা দেহ হতে পারে, সেটা মন হতে পারে, যে কোনো বস্তু বা দ্রব্য হতে পারে। যখনই ব্যালেন্স ঠিক থাকবে না সেটা তখন বিকল হয়ে যাবে। এমনকি কোনো মেশিন, তার যখন ব্যালেন্স ঠিক থাকে না সেটা তখন বিকল হয়ে যাবে। বোঝার চেষ্টা করুন, ব্যালেন্স হচ্ছে আমাদের সব কিছু প্রবাহমানের একটা কাণ্ডারি। তেমনি আমাদের প্রত্যেকের চার্টে যদি শনিচন্দ্রের ব্যালেন্স ঠিক না থাকে তাহলে কিন্তু তখন অসুবিধায় পড়তে হয়। কেন ব্যালেন্স ধরা হচ্ছে? চন্দ্র খুব দ্রুত মুভ করে, একটা রাশির ঘরে 2.5 দিন। আর শনি সে কিন্তু একটা রাশির ঘরে 2.5 বছর থাকে। তাহলে একদিকে বড় একদিকে ছোট, এর মধ্যে ব্যালেন্স। তার মধ্যে কিন্তু অন্যান্য প্ল্যানেটকে ধরা হয়। খুব ভালো করে বুঝতে হবে এখানে এই ব্যালেন্স। চন্দ্রকে অনেকে ভাবে শনিকে বেশি গুরুত্ব দেওয়া হয়, চন্দ্রকে দেওয়া হয় না। কে বলেছে? কারণ চন্দ্রকেই তো বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ভাবুন, কারণ আপনার যে রাশিটা ঠিক হয়েছে, রাশিটা নির্ণয় কিভাবে হয়েছে? ধরুন আপনার কুম্ভ রাশি, তার মানে ডেফিনেটলি কুম্ভ রাশির ঘরে চন্দ্র বসে আছে বলেই আপনার রাশিটা কুম্ভ রাশি হয়েছে, তাই না? তাহলে এই দুটোর বেশি গুরুত্ব দিতে হয় এবং তার ব্যালেন্স ঠিক রাখতে হয়। একটা চার্টে যদি এই দুটোর ব্যালেন্স ঠিক থাকে তাহলে আর যাই হোক, যত অসুবিধা হোক না কেন, সে কিন্তু এগিয়ে যেতে পারবে তার জীবনে 100%। বাধা হয়ে তার প্রতিবন্ধকতা যতই আসুক সে কিন্তু জয় করতে পারবে। যখনই শনিচন্দ্রের ব্যালেন্স ঠিক না থাকে তখনই কিন্তু বিপর্যয় নেমে আসে। এখন এই যে শনি, দেখুন তার নক্ষত্রগুলো কি নিয়ে আছে।
তার নক্ষত্র 3টে জলরাশির নক্ষত্র নিয়ে আছে, চন্দ্রের নক্ষত্র আছে। ভালো করে বুঝতে হবে, মানে চন্দ্র রিলেটেড, জল যেহেতু, হ্যাঁ চন্দ্রের নক্ষত্র নয়, ভুল বুঝবেন না, জল যেহেতু, ওই যে বললাম কর্কটের জল, আবার বৃশ্চিকেরও জল, মীনেরও জল, এই 3টে ঘরের একটা করে নক্ষত্র শনি পেয়েছে। একটার নাম হচ্ছে পুষ্যা, একটার নাম অনুরাধা, আর একটার নাম উত্তর ভাদ্রপদ নক্ষত্র। বোঝা যাচ্ছে? তাহলে এই ব্যালেন্স আমাদের প্রত্যেকের জন্ম ছকে যদি কোনো একটুখানি অসুবিধা হয় তখনই আমরা অসুবিধার মধ্যে পড়ে যাই। অতএব আমাদের এই শনিচন্দ্রের ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। শনিচন্দ্রের ব্যালেন্স রাখতে গেলে কি করতে হবে? চন্দ্রের ব্যালেন্সের ক্ষেত্রে সবসময় বলা হয়, দেখুন আমরা চন্দ্র হচ্ছে জল তত্ত্ব, তো আমাদের দেহে যদি আমরা প্রাণায়াম করতে পারি তাহলে আমাদের চন্দ্রের ব্যালেন্স হয়ে যায়। চন্দ্র মনকেও দেখায়, চন্দ্র মাকে দেখায়, তাহলে প্রাণায়ামই হচ্ছে আমাদের চন্দ্রের ব্যালেন্স করার সব থেকে বড় বিষয়। অর্থাৎ প্রাণায়ামের সঙ্গে আপনি হাঁটা চলা, বিভিন্ন রকম ব্যায়াম ইত্যাদিকে বোঝাচ্ছে। আর শনির ক্ষেত্রে বোঝাচ্ছে স্পিরিচুয়াল। তাহলে যে ব্যক্তি স্পিরিচুয়ালিটি মেনটেন রাখবে এবং প্রাণায়াম করতে পারে, দুটো কিন্তু করতে পারে। কেউ হয়তো জব সাধনা করছে, হ্যাঁ শনি ঠিক আছে, হ্যাঁ কিন্তু তার চন্দ্রের ব্যালেন্স ঠিক নেই, তাহলে কিন্তু হবে না। দুটোরই ঠিক রাখতে হবে। অর্থাৎ কোনো একজন জাতক বা জাতিকা সে যদি প্রাণায়াম করে এবং যোগ সাধনা বা জব যেটা বলি, অর্থাৎ মন্ত্র চান্টিং বলুন বা স্পিরিচুয়ালিটি বা কোনো পুজো পাঠ করে, তাহলে কিন্তু শনিচন্দ্রের ব্যালেন্স ঠিক থাকে। সেই ব্যক্তি যতই প্রতিবন্ধকতা আসুক না কেন তার লাইফে, সে কিন্তু জয় করতে পারবে। বোঝা গেল? এই হচ্ছে তত্ত্ব। এবার আসি আমি ফলাফল কিভাবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি যে ফলাফলটা পাবে সেটা দ্বিতীয় ভাবের ওপরে কিন্তু এটা হচ্ছে। অর্থাৎ মীন রাশির কুম্ভ রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাব। এখন দ্বিতীয় ভাব মানে কি? পরিবার। দ্বিতীয় ভাব মানে সেভিংস। দ্বিতীয় ভাব মানে আমাদের কথা, কমিউনিকেশনকে বোঝাচ্ছে। হ্যাঁ, সব কিছু এই দ্বিতীয় ভাবকে কেন্দ্র করে। একটা যদি চাকরির যোগ দেখা হয়, দ্বিতীয় ভাবকে দেখতে হবে। তার যে সূত্র 6, চাকরির ক্ষেত্রে আমরা কি দেখি? 6 নম্বর ঘর দেখব এবং একাদশ, তার সঙ্গে দশম ঘর অবশ্যই দ্বিতীয় ঘর। আবার দেখুন বিবাহের ক্ষেত্রে 7ম ভাব, কিন্তু দ্বিতীয় ভাব, একাদশ ভাব দেখতেই হবে। এগুলো কমন ব্যাপার। 5ম ভাব তো সেখানে রিলেশন থাকছে। এই প্রত্যেকটা বিষয়ের মধ্যে দ্বিতীয় নম্বর ভাবটা কিন্তু গুরুত্ব দেওয়া বেশি হয়ে থাকে। আর অপরদিকে একাদশ, 2 একাদশ কানেক্ট থাকা মানেই ভাবতে হবে সেটাকে শুভ যোগ। এখন দ্বিতীয় ভাব যাচ্ছে, দ্বিতীয় ভাব গেলেও এখানে একটা খুব সুন্দর বিষয় রয়েছে যে শনির 7.5 প্রথম যে অধ্যায় সেটা বলা হয় যে মুখমণ্ডল, ঠিক আছে, মুখমণ্ডলকে এইটুকুর ওপর প্রেশার ক্রিয়েট করা, অর্থাৎ মানুষ দিশাহীন করে তোলে, হ্যাঁ মাথায় চাপ। দ্বিতীয় অধ্যায়টাকে বলা হয় যে গলা থেকে কোমর পর্যন্ত। অর্থাৎ এই যে অধ্যায়টা কি, এটা আমাদের একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, কিন্তু শেষ যে ভাগটা, সেই ভাগটা হচ্ছে কোমর থেকে পা। কোমর থেকে পা যখনই পেয়ে গেল তখন শনি তার বিষয়কে পেয়ে যাচ্ছে। কেন? কারণ শনির যে দুটো ঘর, একটা হচ্ছে মকর রাশির ঘর, একটা হচ্ছে কুম্ভ রাশির ঘর। শনি সবসময় মানে মাটি রিলেটেড বিষয়টাকে দেখে। ধরুন শনি যদি কেউ বিজনেস করে, আমরা ভাবছি খনিজ ব্যবসা, মাটিতে হয়, মাটিতে যে দ্রব্যগুলো হয় সেটা তাকে বলা হয় শনি রিলেটেড কর্ম বা সেই সমস্ত দ্রব্যকে বোঝায়। বুঝতে পারছেন? তাহলে যখন সে মাটির কানেক্ট পাচ্ছে, তার মানে শনি সেখানে কিন্তু আবার দিতে থাকে। অর্থাৎ কুম্ভ রাশির এই যে 7.5 দুটো অধ্যায় চলে গেল, যতটা খারাপ গেল, এবার কিন্তু সে একটা শুভ ফল পেতে শুরু করবে। এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু তারাই বেশি পাবে যারা সব থেকে, তাদের চার্টে কি থাকবে? শনি শুভ থাকবে। শনি অশুভ যদি থাকে তাহলে কিন্তু সেটা অশুভ ফল আসবে। এখন শনির যে জায়গাটা মাথায় রাখতে হবে, শনির যে জায়গাটা শুভ কিনা কি করে বুঝবো? সেটা বোঝা যায় আমাদের কোন ঘরের সেই শনি আছে, অর্থাৎ আমাদের জন্মছকে, এবং শনি কি অবস্থায় রয়েছে, কোন নক্ষত্রকে নিয়ে রয়েছে এবং কোন প্ল্যানেটকে নিয়ে রয়েছে। একই সঙ্গে অষ্টবর্গ বলে একটা চার্ট হয়, সেই চার্টে শনি কত পয়েন্ট পেয়েছে সেটা আপনি খুলবেন, খুলে দেখবেন 4-এর ঊর্ধ্বে যদি পায়
তাহলে তো ঠিক আছে, 4-এর কমে যদি পায় তাহলে একটু প্রবলেম থাকে। ঠিক আছে।